আমি রানা। আজ ৮ মাস ১১ দিন পর খোলা আকাশ দেখছি। কিছুদিন আগেও ভেবেছিলাম আমি হয়তো আর কোনো দিন খোলা আকাশ দেখতে পারবো না। ভাবতাম আমার হয়তো সারাটা জীবন ৪ দেয়ালের মধ্যেই কেটে যাবে। বন্দি জীবন থেকে তো মুক্তি পেয়েছি, কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। হুইল চেয়ারটা এখন আমার নিত্য সঙ্গী। কে জানে, হয়তো বাকিটা জীবন আমাকে এভাবেই কাটিয়ে দিতে হবে। কিন্তু আমি তো এমন ছিলাম না, আর কখনো এমনটা হতেও চাইনি। এই তো ৩ বছর আগের কথা। কত আনন্দ ছিল আমার জীবনে। পড়াশোনা, নাচ, গান, বন্ধুদের সাথে আড্ডা, অনেক ভালোভাবেই কাটছিল আমার দিনগুলো। আমি হলাম আমার আব্বা আমার একমাত্র সন্তান। আব্বার ছোটোখাটো একটা ব্যবসা আছে, তাই ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবতে হয়নি আমাকে। সময়গুলো বন্ধুদের সাথে আড্ডা দিয়েই কাটিয়ে দিতাম। আমার জীবনে বলার মতো গল্পটা শুরু হয় সেদিন থেকে, যেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে যায়। ক্যাম্পাসে এত সুন্দরীদের ভিড়ে সে হয়তো কিছুই না, কিন্তু তার চোখে মুখে যে মায়াটা আমাকে চোখ ফেরাতে দিচ্ছে না। মিষ্টি একটা হাসি তার চোখে মুখে লেগেই আছে। চোখের ভাষা একদম স্পষ্ট, মনে হচ্ছে আমি পড়তে পারছি। হাসলে গালে টুল পড়ছে, বাতাসে খোলা চুল ভাসছে। সব মিলিয়ে তার রূপের ঝলক আমাকে অন্ধ করে দিচ্ছে। আমার মনে তার একটা স্পষ্ট ছবি আঁকা হয়ে গেছে। মেয়েটাকে দেখতে দেখতে কখন যে দাঁড়িয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমার হাতে একটা হ্যাচকা টান অনুভব করতেই আটকে উঠলাম। মনে হচ্ছিল এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, এখনই ভাঙলো। বুঝলাম এটা মহিদের কাজ ছিল। ভীষণ রাগ হলো ওর উপর, কিন্তু কিছুই বলতে পারলাম না। ওরা আমাকে এতক্ষণ কে যেন বলছিল, যার কিছুই আমি শুনিনি। তাই এসব নানাভাবে মেয়েটাকে দেখার জন্য আবারও ফিরে তাকালাম, কিন্তু সেখানের কাউকেই দেখতে পেলাম না। আশেপাশেও মেয়েটার চিহ্ন মাত্র নেই। একটু অবাক হলাম, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল মেয়েটা। তখন সত্যি সত্যি রাগ হচ্ছিল মহিদের ওপর। ও আমার মনোযোগ না ভাঙালে তো আর কিছুক্ষণ মেয়েটাকে দেখতে পেতাম। সেদিন সারাক্ষণ শুধু ওই মেয়েটার মুখটাই আমার চোখের সামনে বেঁচেছিল। যেদিকে তাকাই শুধু তাকেই দেখতে পাচ্ছিলাম, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। সারা ক্যাম্পাস মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও পেলাম না। বিষয়টা মহিদার ঋতু বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে তোর? এত খোঁজাখুঁজি করছিস এদিক ওদিক? আমি এড়িয়ে গেলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। ওরা জোর করতে সবটা বলে দিলাম। সবটা শোনার পর ঋতু হা হা করে হাসতে লাগলো। আমার অনেক রাগ হলো। মোহিত হাত দিয়ে ইশারা করে থামতে বলল। আমি ওখান থেকে চলে আসলাম। ৬ দিন পর দ্বিতীয়বার মেয়েটার দেখা পেলাম। আমার চোখ আনন্দে নাচতে লাগলো। এইবার আর সময় নষ্ট করলাম না। মেয়েটা গভীর মনোযোগ দিয়ে কি একটা বই পড়ছিল। আমি যে তার পাশে বসে আছি সেদিকে তার কোনো খেয়ালই নেই। মনোযোগ ভাঙতেই তার চোখে মৃদু ভয় আর ঠোঁট নড়ছিল। সে আমাকে কিছু একটা বলছিল, কিন্তু আমার কানে কোনো শব্দই আসছিল না। আমার উপর বিরক্ত হয়ে সে উঠে দাঁড়ালো। তখন আমি হঠাৎ করেই তার হাতটা ধরে ফেলি। মেয়েটা হাত ছাড়ানোর অনেক চেষ্টা করলেও পারল না। আমি তার নাম জিজ্ঞাসা করলাম, কিন্তু ততক্ষণে ভয়ে তার চোখে পানি চলে আসছে। মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি সরি বলে হাতটা ছেড়ে দিলাম। পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। তখন মেয়েটা ঘাড় নেড়ে বাধা বাধা গলায় বলছিল, ঠিক আছে, কি জানতে চান এখন বলুন। আমি বললাম, না কিছু না, আমার নাম নেহা। বলি মেয়েটা চলে গেল। সেদিন সারা রাত ভাবার পর বুঝতে পারলাম আমি খুবই ভালোভাবে নেহা নামের ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি। পরের দিন মোহিতার ঋতুকে সবটা খুলে বললাম। তখন ওরা ব্যাপারটা সিরিয়াসলি নিল, আর কোনো কিছু না ভাবে সরাসরি ভালোবাসি বলে দেওয়ার জন্য পরামর্শ দিল ঋতু। আমারও তাই মনে হয়। ঠিক করলাম, সময় নষ্ট না করে এইবার দেখা হলে ভালোবাসিটা বলেই দেব। কিন্তু কিছুতেই তার দেখা পাচ্ছিলাম না। এভাবেই আরও 2 দিন কেটে গেল। আমার অস্থিরতা বেড়েই চলেছে। জানি না কেন এই মেয়েটার জন্য আমি এত পাগল হচ্ছি।
আমি যেন একটা ঘোরের মধ্যে আছি। নেহা ছাড়া যেন আমার পৃথিবী অন্ধকার। কেন আমাকে এত পাগলামিতে পেয়েছে, আর কেনই বা নেহাকে আমি এত ভালোবাসি, এইসব নিয়েই বসে বসে ভাবছিলাম। হঠাৎ আমার সামনে নেহাকে আবিষ্কার করলাম। দেখে মনে হচ্ছে নেহাও আমাকে কিছু বলতে এসেছে, তবে আজ কিন্তু ওকে আরো বেশি সুন্দর লাগছে। আমি দাঁড়িয়ে গেলাম আর অনেকটা সহজভাবেই তার সাথে কথা বলতে লাগলাম। আমাদের অনেক কথাই হলো। নেহার সম্পর্কে অনেক কিছুই জেনে গেলাম। নেহা এই বিশ্ববিদ্যালয়ে নতুন, শুধুমাত্র পড়াশোনা করার জন্য ঢাকায় এসেছে। পরিবারের সবাই গ্রামের বাড়িতেই থাকে। এখানে নেহা তার ফুপুর বাসায় থাকে। আরও অনেক কথাই হলো, কিন্তু ভালোবাসিটাই বলা হলো না। নেহার ফোন নাম্বারটা চেয়েও পাইনি, তাই আমার নাম্বারটাই দিলাম। বুঝতে পারলাম নেহার আমার প্রতি ভালো লাগা না থাকলেও কোনো বিরক্তি নেই। যতই সময় যাচ্ছিল ততই নেহার জন্য আমার মনের জায়গাটা আরো বড় হচ্ছিল। নেহাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। একবার ভাবতে শুরু করলে সময়গুলো যে কখন চলে যায় কিছুই বুঝতে পারি না। ভেবেছিলাম নেহা আমাকে কল দিবে, কিন্তু কোনো কল আসলো না। পরের দিন সারা ক্যাম্পাস খুঁজেও নেহার দেখা পেলাম না। ততদিনে আমি নেহাকে ভীষণভাবে মিস করা শুরু করলাম। তাকে একদিন না দেখা থাকাটা আমার জন্য অনেক বড় কষ্টের কারণ হয়ে গেল। আমার কিছুতেই মনোযোগ আসছিল না। পড়াশোনা, খাওয়া, ঘুম কিছুই ভালো লাগছে না। শুধু নেহাকে একটু দেখতে ইচ্ছা করছে। 2 দিন পর নেহার ফোন আসলো। ওর কণ্ঠে হ্যালো শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনটা শান্ত হয়ে গেল। এতটাই ভালো লাগছিল যে নেহার বাকি কথাগুলো ভালো শুনতেই পেলাম না। তবে এতটুকু বুঝতে পারলাম যে ওর কোনো একটা প্রবলেম হয়েছিল, যার কারণে সে এই 2 দিন কল দিতে পারেনি। কি প্রবলেম হচ্ছিল তার জানতে চাইছিলাম না। আমার জন্য খুশির খবর এটাই যে আমাদের কাল আবার দেখা হচ্ছে। নেহাকে আজ একটু চিন্তিত মনে হলো, তবে আগের মতোই বেশ সুন্দর লাগছিল। জিজ্ঞেস করায় বলল তেমন কিছু হয়নি। সামনের সপ্তাহে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যেতে হবে। তবে ব্যাপারটা যে এর থেকেও জটিল কিছু তা আমি ঠিকই বুঝতে পারলাম। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে বললাম যে কয়দিন আছো প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে। অবাক হলাম, নেহাও তাই চায়। এই 7 দিনে আমি নেহার অনেক কাছের মানুষ হয়ে গেলাম। আমাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে অনেক কথার আদান প্রদান করলাম। বুঝতে পারলাম নেহার মনে আমাকে নিয়ে কিছু একটা চলছে, কিন্তু বলতে পারছে না। কাল নেহা গ্রামের বাড়ি চলে যাবে। বাসে ওঠার আগে আমার সাথে দেখা করতে চাইল। আমি না করিনি। মনে মনে ঠিক করলাম কাল ভালোবাসিটা বলেই দেব। আমার হাতে লাল গোলাপ দেখে নেহা জিজ্ঞাসা করলো এটা কেন। আমি গোলাপটা নেহার হাতে দিয়ে বললাম তোমার জন্য। আমাকে চুপ থাকতে দেখে বলল আর কিছু বলবে না? আমি তো চলে যাচ্ছি, তুমি অনেক ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি নেহাকে থামিয়ে দিয়ে বললাম ভালোবাসি তোমাকে। নেহা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। শুধু ওর চোখের কোণে 2 ফুটো পানি দেখতে পেলাম। আমি কোনো উত্তর চাইনি, শুধু বললাম সাবধানে যেও আর খুব তাড়াতাড়ি ফিরে এসো। আজ 11 দিন হলো নেহার সাথে কোনো যোগাযোগ হয় না। ওর ফোন বন্ধ। নানান দুশ্চিন্তায় আমি রীতিমতো মানসিক রোগী হয়ে গেছি। 12 দিন পর নেহার ফোন পেয়ে বুঝতে পারলাম সেদিন চোখে পানি কেন এসেছিল। নেহার বাবা নেহার বিয়ে ঠিক করে ফেলেছে, আর সেই কারণেই নেহাকে গ্রামের বাড়ি ডেকেছিল। কিন্তু ততদিনে নেহা আমাকে ভালোবেসে ফেলেছে। নেহা আমাকে ভালোবেসে এটা শুনে যতটা না ভালো লেগেছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে, কারণ কয়েকদিনের মধ্যেই নেহার বিয়ে। আমি নেহাকে আর কোনো দিনও আপন করে পাবো না, এটা ভাবতেই চোখে পানি চলে আসছে। কি করব কিছু বুঝতে পারছি না। 2 দিন পর আবার নেহার কল আসলো। নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, সে অনেক কষ্ট পাচ্ছিল। আমি নেহাকে পালিয়ে আসতে বললাম, কিন্তু তা সম্ভব না জানালো। আমি নেহাকে পাওয়ার একটা শেষ চেষ্টা করব, এই ভেবে ব্যাগ গুছিয়ে রওনা হলাম নেহার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভালো লাগছিল এভাবে যে অনেক দিন পর আমি আবার নেহার দেখা পাবো। মনে মনে অনেক পরিকল্পনা সাজাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি তার একটু পরেই আমার জীবনের সব রং বসে যেতে চলেছে। কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে আসা একটা ট্রাক আমাদের বাসকে ধাক্কা দেয়। আমার মাথায় আর পায়ে অনেক জোর আঘাত অনুভব করি।
তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, জানতে পারলাম আমার পা দুটো ভীষণ বাজেভাবে ভেঙে গেছে। আমি হয়তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। মাথার আঘাতটা জটিল ছিল। নেহার কথা মনে পড়তেই চোখে পানি চলে আসলো। এই অবস্থায় তার সামনে যাওয়ার কথা ভাবতেও সাহস হলো না। আমি তো সুন্দর জীবন নষ্ট করতে চাই না। তাই ফোন বন্ধ করে কষ্টগুলো নিজের মধ্যে চাপা দিয়ে এই চার দেয়ালের মধ্যেই দিন কাটাতে থাকলাম।